কুসুমপুরে আয়েশিকে নিয়ে এসে পরশুরামকে টোপ দিতে গিয়ে শিবানীকে দেখে ভয় পেয়ে যায় বিজিত। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে তটিনী বাড়িতে এলে পরশুরাম বলতে থাকে, তটিনী তুমি কোথায় ছিলে? তোমাকে তোমাকে আমি বাড়িতে এসে কখন থেকে খুঁজছি, তুমি কি জানো? তখন তটিনী বলতে থাকে, আসলে রিফিউজিং মার্কেটে গিয়েছিলাম একটু একটু কিছু কেনাকাটা করতে। তখনই পরশুরাম বলতে থাকে, তুমি কি সত্যি সত্যি মার্কেটে ছিলে নাকি গাড়িতে ছিলে? তখন কথা শুনে তটিনী বলতে থাকে, গাড়িতে ছিলাম মানে? কোন গাড়িতে ছিলাম? এসব কি বলছো? আমি যদি গাড়িতে থাকতাম তবে তো অবশ্যই তোমাকে ফোন করে বলতাম যে আমি গাড়িতে আছি। তুমি কি আমাকে বিশ্বাস করছো না? তখনই পরশুরাম বলতে থাকে, আসলে ব্যাপারটা বিশ্বাস অবিশ্বাসের নয়, আসলে তোমার মতো একজনকে আমরা গাড়িতে দেখেছি, তাই আসলে আমাদের আমাদের গোয়েন্দাদের চোখ তো। এরপরে বলরাম বলে ওঠে, এবার কি তোর মনে হচ্ছে না তটিনীকে ইন্টারোগেট করা দরকার? এবার একটু ইন্টারোগেট করাটা প্রয়োজন পরশুরাম। এবার কিন্তু আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। উনি যদি কোনো অপরাধ নাই করে থাকে তবে তবে আমাদের সঙ্গে কোঅপারেট করতে কি সমস্যা? আর যদি ইন্টারোগেট করতেই হয় তবে তোকেই করতে হবে, তুই এটা খুব ভালো করেই জানিস। এরপরে দেখা যায় তটিনী ভিতরে গেলে তখনই ভিজিট পরশুরামকে ফোন করে আর বলতে থাকে, মিস্টার পরশুরাম, আপনি আপনি জানেন না আমি কি করতে পারি? আমার আমার হাত কত দূর অব্দি যেতে পারে আপনার কোনো ধারণা নেই। এ কথা শুনে পরশুরাম বলতে থাকে, তুই আমাকে কেন ফোন করেছিস? তখনই বিজিত বলতে থাকে, আমি আমি আয়ুষীকে বিয়ে করব, বিয়ে করে যেখানে তোর বোনকে পুঁতেছিলাম ঠিক সেখানে আয়ুষীকেও পুঁতে দেব, এটা আমি তোকে তোকে কথা দিচ্ছি। এ কথা শুনে অবাক হয়ে যায় পরশুরাম। পরশুরাম বলতে থাকে, তুই তুই কখনো কখনো নিজেকে নিজেকে শুধরাতে পারবি না। এরপরে পরশুরাম ফোন কেটে দিয়ে জিৎ মুখার্জিকে ফোন করে আর বলতে থাকে, শুনুন, আপনাকে আমি বলছি, আমাদের বিয়ের দিন যে যে অর্নামেন্টস যে যে বেনারসি পরেছিল আয়ুষী, সবটা নিয়ে আপনি এখানে চলে আসুন। আমি যেখানে আসতে বলবো ঠিক সেখানে চলে আসবেন। এখানে এসে আপনার মেয়ের বিয়েটা সম্পূর্ণ করে যাবেন। এ কথা শুনে দেখা যায় জিৎ বলতে থাকে, তুমি কোথায় যেতে বলছো? আমাকে ঠিকানা দাও। তখনই বিজিত বলতে থাকে, একদম চালাকি করবি না। একদম যদি চালাকি করার চেষ্টা করেন তবে কিন্তু ভালো হবে না। এই বলে ফোনটা কেটে দেয় বিজিত। তখনই দেখা যায় জিৎ মুখার্জি কৃপর্ণাকে ডাকতে থাকে। এরপরে এরপরে দেখা যায় জিৎ কেমন হন্তদন্ত হয়ে থাকলে তখনই দীপালি এসে বলতে থাকে, কি হয়েছে জিৎ, তোমাকে এতটা অস্থির দেখাচ্ছে কেন? তখনই ত্রিপর্ণা এলে জিৎ বলতে থাকে, ত্রিপর্ণা, যেদিন আয়ুষের বিয়ে সম্পূর্ণ করার কথা ছিল সেদিন আয়ুষের যে অর্নামেন্টস পরেছিল, আয়ুষের যে বেনারসি পরেছিল, সেগুলো এক্ষুনি আমাকে বের করে দাও। তখনই দেখা যায় দীপালি বলতে থাকে, এসব কি বলছো তুমি? এসব নিয়ে তুমি কোথায় যাবে? সত্যি করে বলো জিৎ, কি হয়েছে? আমাদের আমাদের সবটা খুলে বলো, কোনো ঝামেলা হলে আমাদের সেটা বলো। তখনই জিৎ বলতে থাকে, আমি তোমাদের কিচ্ছু বলতে চাইছি না। তখনই নন্দিনী সেই অর্নামেন্টস আর বেনারসি নিয়ে এসে বলতে থাকে, কাকুমণি, এই যে আমি নিয়ে এসেছি। ওরা ওরা এসব বুঝবে না, তুমি এগুলো নিয়ে পৌঁছে যাও ওখানে। আমি আমি নিয়ে এসেছি, তুমি এগুলো এগুলো নিয়ে যাও। আর তোমার মেয়ের জীবন বিপন্ন হতে পারে, সময় নষ্ট করো না, তুমি তাড়াতাড়ি বেরিয়ে যাও, তোমার মেয়ের জীবন রক্ষা করো। এখানে থেকে সময় নষ্ট করার মতো কোনো সময় নেই, তাই বলছি কাকু, তুমি তাড়াতাড়ি বেরিয়ে যাও। তখনই দেখা যায় জিৎ সেখান থেকে বেরিয়ে যায়। এরপরে দীপালি বলতে থাকে, দাঁড়াও জিৎ, কোথায় যাচ্ছ? আমাকে আগে প্রশ্নের উত্তর দিয়ে যাও। তুমি তুমি এভাবে যেতে পারো না। তখনই নন্দিনী বলতে থাকে, তোমরা একদম বাড়াবাড়ি করছো কাকুমণি, তোমাকে বলেছি তুমি তুমি দেরি করবে না, তুমি তুমি তাড়াতাড়ি চলে যাও। ওদিকে ওদিকে আয়ুষের জীবন বিপন্নে আছে। তখনই ত্রিপর্ণা বলতে থাকে, আমার মেয়েটাকে তোমরা এভাবে এভাবে জলে ঠেলে দিলে। এখন মেয়েটার কি দশা করতে যাচ্ছ যে আমাকে আমাকে কিছু বলছো না, কিছু বলার প্রয়োজন বোধ করছো না? তখন জিৎ বলতে থাকে, আমি আমি তো আমার মেয়েটাকে তখন যদি বিয়েটা দিয়ে দিতাম বিজিতের সঙ্গে, তবে হয়তো বা আমার মেয়েটা জলে পড়ে থাকতো না। এখন এখন আমার মেয়েটাকে এমন হয়েছে যে হাত পা বেঁধে গলায় কলসি বেঁধে ওকে আমি জলে ফেলে দিচ্ছি। সেটাই এখন আমাকে করতে হবে, তা না হলে তো আমাদের মান সম্মান থাকবে না, মেয়েটা আমার একদম হারিয়ে যাবে। তখনই দীপালি বলতে থাকে, তুমি বুঝতে পারছো মেয়েটা মরে যাবে, মেয়েটা মেয়েটা আর হয়তো বা ফিরতে পারবে না। তোমরা তোমরা বুঝতে পারছো না। ও তো বলেছে যে যদি যদি বিয়েটা হয়, ও বিয়ে করে তারপরে আয়ুষীকে মেরে শিবানীকে যেখানে পুঁতেছে সেখানেই পুঁতে দেবে। তখন জিৎ কারো কথা না শুনে সেখান থেকে বেরিয়ে যায়। এরপরে দেখা যায় জিৎ জিৎ বলতে থাকে, তোমরা তোমরা যা যা করতে চাও তা তা করে দেখাও। আমি আমি আমার মেয়েকে
আমার মেয়েকে এভাবে এভাবে দূরে ঠেলে দিতে পারি না। আমি দেখি কোনোভাবে বিজিতের সঙ্গে যোগাযোগ করে কথা বলে আমার মেয়েটাকে ফিরিয়ে আনতে পারি কিনা। যখনই জিৎ চলে যাবে তখনই পরশুরাম এসে জিতের সামনে দাঁড়ায় আর বলতে থাকে, মিস্টার জিৎ মুখার্জি, আপনাকে বিজিত কি বলেছে আর আপনি কোথায় যাচ্ছেন? তখনই নন্দিনী বলতে থাকে, তুমি একদম এসবের মধ্যে ঢুকবে না পরশুরাম, তুমি একদম এসবের মধ্যে ঢোকার চেষ্টা করবে না, তুমি বাড়াবাড়ি করছো। তখন এ কথা শুনে দেখা যায় পরশুরাম বলতে থাকে, আমি বাড়াবাড়ি করছি না, বাড়াবাড়ি করছেন আপনারা, কারণ কারণ আপনারা কিছু আমাদের সঙ্গে কোঅপারেট করছেন না। আমাদের আমাদের বলুন, আয়ুষীর খবর আপনারা কি পেয়েছেন? আপনাদের কি খবর দেওয়া হয়েছে? তখনই তখনই দীপালি বলতে থাকে, দেখো না, ও আয়ুষীর বিয়ের জামদানি, বেনারসি, তারপরে অর্নামেন্ট সবকিছু নিয়ে যাচ্ছে, সবকিছু আয়ুষীকে দিতে যাচ্ছে, কিন্তু আমি তো জানি যে আয়ুষী বিয়েতে রাজি নয়, আয়ুষী বিয়েটা করতে চায় না। এরপরে দেখা যায় চিপর্ণা বলতে থাকে, তুমি কথা বলো না, আমি আমার মেয়েকে এভাবে এভাবে শেষ হয়ে যেতে দিতে পারি না। এরপরে দেখা যায় জিৎ চলে গেলে পরশুরাম বেরোয় যাবে। তখনই নন্দিনী পরশুরাম ও তার টিমকে আটকে দেয় আর বলতে থাকে, একদম এখান থেকে এগোবে না, বলে দিলাম পরশুরাম, এখান থেকে বেরোনোর চেষ্টাও করবে না, কারণ কারণ এখান থেকে বেরোলে তুমি তুমি কাকাইকে ফলো করবে, এটা আমি খুব ভালো করেই জানি, আর সেটা তুমি অবশ্যই করবে না, কারণ কারণ তুমি যদি এসবের মধ্যে নিজেকে ইনভলভ করো তবে আমাদের বোনটা আর বাড়ি ফিরতে পারবে না। ওকে ওই পরশুরাম তোমার জন্য ওই বিদিত লাহিড়ী ওকে মেরে ফেলে দেবে। এরপরে দেখা যায় নন্দিনী তটিনীকে ফোন করে আর বলতে থাকে, তোর বরকে প্লিজ বোঝা, ও যেন আমাদের পরিবারের কোনো ব্যাপারে ইনভলভ না হয়, আর আর আয়ুষের ব্যাপারেও যেন কোনোভাবে যেন না জড়িয়ে পড়ে। ও যদি আয়ুষের ব্যাপারটা নিয়ে মাথা ঘামাতে চায় তবে কিন্তু আয়ুষীকে বিজিত মেরে ফেলবে, তুই প্লিজ ওকে বুঝিয়ে বল। তখনই দেখা যায় পরশুরামকে তটিনী বলতে থাকে, তুমি তুমি প্লিজ ওসবের মধ্যে নিজেকে জড়িও না, ওদেরকে বুঝে নিতে দাও, ওদের ব্যাপার ওরা যা পারে করুক। এই বলেই ফোনটা কেটে দেয় তটিনী। এরপরে তটিনী রহস্যময় একটি হাসি দেয়। এদিকে এদিকে দেখা যায় বলরাম মনে মনে বলতে থাকে, সত্যি এই তটিনী গাঙ্গুলির ব্যাপারটা আমি বুঝতে পারছি না, ওনাকে পুরোটাই মিস্টিরিয়াস লাগছে, পরশুরাম যে কেন বুঝতে পারছে না। এদিকে এদিকে দেখা যায় জিৎ সেই সেই জায়গা বলা অনুযায়ী সেখানে চলে এসেছে। এরপরে দেখা যায় বাবিন ও ভিজিতের লোকজন এসে জিতকে সেখান থেকে তুলে নেয়। এরপরে বিজিতের সামনে নিয়ে আসে। সেখানে এলেই দেখা যায় জিৎ মুখার্জি কান্নার অভিনয় করতে থাকে, বলতে থাকে, বিজিত, আমার মেয়েটাকে মেরো না, এই বলে হাসতে শুরু করে জিৎ মুখার্জি। এটা দেখে অবাক হয়ে যায় বাবিন। বাবিন বলতে থাকে, এসব কি? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না ড্যাড, তুমি হাসছো কেন? কেন হাসছো তুমি এভাবে? তখনই জিৎ বলতে থাকে, আমি কেন হাসছি ভাবিন, এটা এটা বিজিত খুব ভালো করেই জানে, খেলাটা অনেক দূর এগিয়ে গেছে, যেটা তুমি বুঝবে না, তোমার মাথায় সেটা ঢুকবে না। তখনই বিজিত বলতে থাকে, তুমি এ জগতে নতুন ভাবিন, তুমি এ জগতের কিছুই বোঝো না। আমি হচ্ছে আন্ডারওয়ার্ল্ডের ড্রন, আমার সঙ্গে খেলায় পেরে ওঠা এতটাও সহজ নয়। তোমার বাবাকে তুমি এখনো ঠিকঠাক ভাবে চেনোনি, উনি যে কি লোক সেটা তোমার কোনো ধারণাই নেই। তখনই জিৎ বলতে থাকে, আমি যদি এটুকু নাটক না করি তবে কি করে হবে বাবিন, বলতো? আমি তো এসবের সঙ্গে জড়িয়ে পড়েছি। আমাদের নেটওয়ার্কটা অনেক দূর অব্দি এগিয়ে গেছে, এই নেটওয়ার্ক আর ছাড়ার মতো নয়। তুই যতই চেষ্টা করিস বাবিন, কোনোভাবে নেটওয়ার্ক থেকে বেরোতে পারবি না। একবার যখন এই নেটওয়ার্কে ঢুকে পড়েছিস সেখান থেকে বেরোনোটা তোর জন্যও অনেক কষ্টের হয়ে দাঁড়াবে। তখনই বাবিন বলতে থাকে, আমি সত্যি তোমাদের কথা কিচ্ছু বুঝতে পারছি না, আমি তোমার কথাগুলো সত্যি বুঝতে পারছি না। এরপরে দেখা যায় জিৎ সবকিছু বুঝিয়ে বলে আর বলতে থাকে, আয়ুষের কিচ্ছু হবে না, আমার মেয়েটা রাজরানী হয়ে থাকবে। এটা পুরোটাই একটা প্ল্যান, পরশুরামকে মারার একটা প্ল্যান, তুই এটা বুঝবি না ভাবি, নিজেকে এসবের মধ্যে জড়াস না, তুই আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর তোর নেবার কোনো কারণই নেই, বুঝতে পেরেছিস? এরপরে দেখা যায় বিজিত বলতে থাকে, তোমার বাবা শয়তান একটা লোকটাকে দেখেছো? উনি উনি প্রচন্ড শয়তান, ওনার কাছে সম্পর্ক কিচ্ছু মেটার করে না। ওনাকে যদি বলা হয় যে ওনার এই বিজনেস আর তুমি, তবে উনি এই বিজনেসটাকে বেছে নেবে, তোমাকে নয়। এরপরে দেখা যায় আয়ুষীকে নিয়ে কুসুমপুরে চলে আসে বিজিত। কুসুমপুরে এসে আয়ুষীকে শিবানীকে যেখানে পুঁতে দেওয়া হয়েছিল সেখানে নিয়ে আসে আর বলতে থাকে, দেখ, এখানে পরশুরামের বোন শিবানীকে পুঁতে দিয়েছিলাম, আর এখানেই তোকে পুঁতে দেবো, এখানেই পুঁতে দেবো, তোর শ্রাদ্ধ সমাধি করব আমি, তোকে আবার বিয়ে করব, তারপরে আমি তোর মাথায় সিঁদুর দিয়ে তোকে এখানে পুঁতে দেবো। এই কথাটা তুই মাথায় রাখিস। এই সবকিছু শুনে
অবাক হয়ে যায় বাবিন। বাবিন নিজেকে অনুতপ্ত বোধ করে, নিজের মনে মনে বলতে থাকে সত্যিই তো আয়েশি আমার বোন, আয়েশির সঙ্গে এরকম নোংরা খেলা খেলা আমাদের উচিত হচ্ছে না। আমি আমি ড্যাডিকে বুঝতে পারছি না, উনি কেন কেন এই জঘন্য খেলায় মেতে উঠেছে। আয়েশি তো ওনার নিজের মেয়ে, তারপরে উনি কেন কেন এভাবে আয়েশির সঙ্গে বিহেভ করছে, আমি তো বুঝতে পারছি না। আমি আমি আয়েশির সামনে কি করে দাঁড়িয়ে আছি এটাই তো জানি না। ও আমাকে ভাবছে আমি ওর দাদা হয়ে ওর সঙ্গে এত বড় একটা অন্যায় কি করে হতে দিচ্ছি। সত্যিই তো ভাববারই তো কথা। এরপরে এরপরে দেখা যায় আয়ুষী বলতে থাকে, তুই তোর সামনে তোর বোনকে এভাবে এভাবে সবাই মিলে এত এত ছোট করছে, আর তুই কেমন দাদা যে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস, সবটা চুপচাপ দাঁড়িয়ে দেখছিস। সত্যি তোকে দেখে আমার আজকে ঘৃণা হচ্ছে। তোর মতো দাদা যেন কোনো মেয়ের কপালে না জুটে, পরশুরামের মতো দাদা যেন প্রত্যেকটা মেয়েই পায়। এরপরে এরপরে বিজিত হাসতে থাকে আর বলতে থাকে, হ্যাঁ তার কারণেই তো পরশুরামকে আজকেই মরতে হবে। আজকে পরশুরামের এখানে শেষ সমাধি হবে, এই কথাটা মাথায় রাখিস। কোথায় তোর পরশুরাম? তোর পরশুরামকে ডাক, এখানে আসতে বল, দেখবি ওর আজকে কি হয়। এখানে এখানে আসতে বল তোর পরশুরামকে। এরপরে এরপরে আয়ুষী বলতে থাকে, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো বিজিত, এভাবে তুমি বাড়াবাড়ি করতে পারো না, এরকম তখনই বিজিত বলতে থাকে, বাড়াবাড়ির কি দেখেছো? বাড়াবাড়িটা এবার দেখবে। আমি তোমার কাছে আজকে সবটাই কনফিউজ করছি। এরপরে দেখা যায় বিজিত নিজের সমস্ত অপকর্মের কথা নিজের মুখে স্বীকার করতে থাকে। বিজিত বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ আমি আমি হচ্ছে আন্ডারওয়ার্ল্ড এর ডন। আমি আমি এখানে নিজ হাতে শিবানীকে মেরে মেরে পুঁতে দিয়েছিলাম। আমার নাম জানো? আমার আসল নাম কি? আমার আসল নাম বিজিত লাহিড়ী নয়, আমার আসল নাম বিজন লাল। আমি বিজন লাল, এই গ্রামে আমি বড় হয়েছি, ছোট থেকে বড় হয়েছি এই গ্রামে। এরপরে দেখা যায় নন্দা ফোন করে পরশুরামকে আর বলতে থাকে, স্যার আপনি কোথায়? তখনই পরশুরাম বলতে থাকে, কেন? আমি তো ডিপার্টমেন্টে, তুমি কোথায়? গ্রামে পৌঁছে গেছো? তখনই নন্দা বলতে থাকে, হ্যাঁ আমি পৌঁছে গেছি, এখানে ওই জানোয়ারটা এসেছে, মানে মানে বিজনলাল এসেছে। তখনই তখনই পরশুরাম বলতে থাকে, নজর রাখো, কোনোভাবে কিন্তু ওর ওর কাছে ধরা দেওয়া যাবে না। তখনই তখনই শিবানী বলতে থাকে, কোনোভাবে ধরা দেব না ওর কাছে, কোনোভাবে আমি ধরা দেব না, ওকে আমি ছাড়বো না। আপনার আসার অব্দি অপেক্ষা করব আমি। আপনি আপনি এসে ওর ওর সমস্ত পর্দা ফাঁস করবেন। এই বলে ফোনটা কেটে দেয় নন্দা। এরপরে এরপরে দেখা যায় পরশুরাম বলতে থাকে, আমাকে আমাকে যেতে হবে বলরাম, তুই তুই আর মায়া এখানেই থাক, এখানে থেকে সবটা হ্যান্ডেল কর, আর আমি আমি একা যাব ওখানে। তখনই তখনই বলরাম ও মায়া বলতে থাকে, না আমরা তোমাকে একা কিছুতেই ছাড়বো না, কারণ তোমার বিরুদ্ধে বড় একটা কনস্পিরেসি তৈরি করা হয়েছে, সেটার কারণে আমরা তোমাকে একা ছাড়তে পারি না। সত্যি সত্যি আমরা তোমাকে একা ছাড়তে পারবো না। তখনই দেখা যায় পরশুরাম বলতে থাকে, তোমরা বুঝতে পারছো না, আমাকে একা ছাড়তে হবে, তা না হলে সবকিছু শেষ হয়ে যাবে, আমাকে যেতে হবে। ও ও আয়ুষীকে নিয়ে কুসুমপুর পৌঁছেছে। আমার বোনকে যেখানে মাটি চাপা দিয়েছিল সেখানে সেখানে ও দাঁড়িয়ে আছে, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আয়ুষীকে ভয় দেখাচ্ছে। আমাকে আয়ুষীকে রক্ষা করতে হবে কোনোভাবে, আমি আয়ুষীকে মরতে দিতে পারি না। এরপরে দেখা যায় এই বলেই পরশুরাম সেখান থেকে বেরিয়ে যায়। সবটা আড়াল থেকে দেখতে থাকে সৌরভ দেখে কাহিনীকে ফোন করে বলতে থাকে, টোপ এগিয়ে যাচ্ছে। পরশুরাম এই মাত্র ডিপার্টমেন্ট থেকে বেরোলো গ্রামের উদ্দেশ্যে। তখন এ কথা শুনে দেখা যায় কাহিনী বলতে থাকে, ঠিক আছে, থ্যাংক ইউ আমাকে খবরটা দেওয়ার জন্য। এই বলে ফোনটা কেটে দিলে তখনই দেখা যায় কাহিনীর সামনে এসে দাঁড়ায় তটিনী, অন্য রূপে অন্য পোশাকে। তখনই কাহিনী বলতে থাকে, এবার এবার আমাদের আমাদের মিশনটা সাকসেসফুল করতে হবে। কাহিনী কাহিনী যে কথাগুলো বলেছে তোমাকে, তুমি কি বুঝতে পেরেছো? তখনই তটিনী বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি। এরপরে কাহিনী বলতে থাকে, এবার এবার তবে আমাদের মিশনটা আমাদের শুরু করতে হবে। অনেক অনেক ধৈর্য ধরেছি, আর নয়। এবার এবার আমাদের মিশনে আমাদের নামতে হবে। তখনই এদিকে দেখা যায় পরশুরাম রাস্তা দিয়ে বাইক চালিয়ে আসছে, আর এদিকে এদিকে শিবানীর বিয়ের গয়নাগাটি পরে সাজিয়ে দিয়েছে আয়ুষীকে। তখনই বিজিত অবাক হয়ে যায়। বিজিত বলতে থাকে, তুমি এসব কোথায় পেয়েছো? তখনই দেখা যায় একটি মেয়ে সেখানে দাঁড়িয়ে আছে। ঘুরতে বলে শিবানীকে দেখে অবাক হয়ে যায় বিজিত, ভয় পেয়ে যায় বিজিত, আর বলতে থাকে, তুমি এখানে